কারো কোনো কথাবার্তা নাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা গেলে আমরা তাহলে শুরু করি। ওকে, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে রিং ডিস্ট্রিবিউটর। রিং ডিস্ট্রিবিউটরটা কি বেসিক্যালি, ধরেন আমার এখানে ছবিটা একটু একটু বেশি ছোট করে ফেলছি, আমি এটাকে একটু যদি জুম করি, এখন হয়তো একটু ভালো ভিজিবল। আর একটু যদি জুম করি দেখি। ওকে, সো এখানে ধরেন আমি আহ, আহ, কয়েকটা এরিয়াতে আমি আসলে পাওয়ারটা সার্ভ করতে চাচ্ছি। ধরেন সেই এরিয়াগুলো হচ্ছে বি সি ডি ই এফ এর এই পয়েন্টগুলোর সাথে আসলে কানেক্টেড। সো এই পয়েন্টগুলোকে নিয়ে আমি একটা, বা যে এরিয়াগুলোকে আমি আসলে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে যাচ্ছি বা প্রোভাইড করতে যাচ্ছি, সেই এরিয়াগুলোকে নিয়ে আমি একটা ক্লোজ লুপ আসলে ফর্ম করলাম। এবং আমি যেইখান থেকে সাপ্লাইটা দিচ্ছি, যেমন আমি আসলে সাপ্লাইটা দিলাম হচ্ছে আসলে এই পয়েন্টে, আমি আবার শেষ করলাম আসলে এই পয়েন্টে এসেই। যেমন আমি এ তে সাপ্লাই দিচ্ছি, দেন বি তে আমি সেটাকে দিয়ে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, সি তে দিয়ে দিচ্ছি, ডি তে দিয়ে দিচ্ছি, ই তে দিয়ে দিচ্ছি, এফ এ দিয়ে দিচ্ছি, দেন আমি আসলে এফ থেকে এ তে আবার হচ্ছে ব্যাক করছি আর কি, একটা ক্লোজ লুপ ফর্ম করার জন্য। এই ধরনের কনফিগারেশন, যেটা আসলে রিং এর মতো, আমরা যে হাতে যে আংটি পরি, রিং এর মতো কনফিগারেশন যে ডিস্ট্রিবিউটর, সেটাকে আমরা আসলে বেসিক্যালি বলি হচ্ছে রিং ডিস্ট্রিবিউটর। তো রিং ডিস্ট্রিবিউটরটা অ্যানালাইসিসটা কঠিন কিছু না, খুবই ইজি একদম অ্যানালাইসিস। সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হবে, আমি জাস্ট এই পয়েন্টে ধরেন কেচি দিয়ে কেটে ফেললাম, এখানে আমি কেচি দিয়ে কাটলাম। হ্যাঁ, তো এটাকে যদি আমি কাটি, কাটার পরে আমি যদি এটাকে আসলে সোজা করি, সোজা করলে আমার যেটা হবে যে, এই যে ধরেন আপনার এফ এর সাথে এ এর যে কানেকশনটা তো আপনি আসলে কেটে ফেলছেন তো, বা আমি যদি আসলে বলি যে আসলে আমি এই যে এখানে না কেটে আসলে ধরেন এখানে কাটলে হয়তো ব্যাপারটা একটু কেমন জানি দেখায়। ধরেন একদম এই যে এই মাথাটা যে বের হয়ে আছে, এই মাথার এখানে কাটছি, এই তীক্ষ্ণ যে মাথাটা আছে এইখানে ধরেন কাটছি, এইখানে ধরেন কাটছি। তো এখন আপনার চিন্তা করে দেখেন যে এই যে এ, তারপরে এতে আমি সাপ্লাই দিচ্ছি, আই কারেন্টটা প্রোভাইড করতেছি, দেন বি, বি তে চলে যাচ্ছে I1, সি তে চলে যাচ্ছে I2, ডি তে চলে যাচ্ছে I3, ই তে চলে যাচ্ছে হচ্ছে I4, এফ এ চলে যাচ্ছে I5। এফ এর পরে আবার কত, এফ এর পরে আবার আসতে হচ্ছে এ, কজ এফ এর সাথে তো আবার হচ্ছে আবার এ আছে আর কি। আমি শুরু করছি এ থেকে, দেন এফ এর পরে হচ্ছে আবার এ আসতেছে, এবং এ থেকে কারেন্ট কত আসতেছে আই। তার মানে এটা আসলে আমার যেটা হচ্ছে যে দুই পাশ থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ সাপ্লাই আমরা আসলে দিচ্ছি। যদিও এখানে আমরা ইউনিফর্ম লোডিং করতে পারি, আমরা লাস্ট ক্লাসে ইউনিফর্ম লোডিং দেখছিলাম। এবং ইউনিফর্ম লোডিং এর জন্য আমরা দুইটা কেস দেখছিলাম, একটা হচ্ছে ভিএ ইজ নট ইকুয়াল টু ভিবি, এটা একটা কেস, আর একটা হচ্ছে ভিএ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিবি, মানে যদি আসলে দুই পাশের ভোল্টেজ যদি ইকুয়াল হয়। তো দুই পাশের ভোল্টেজ যদি ইকুয়াল হয় তাহলে তো এটা মিলেই যাবে, এটা একটা কেস হতে পারে। সেক্ষেত্রে লোডিংটা কি ইউনিফর্ম কিনা, মানে I1, I2, I3, I4, I5 এগুলা কি প্রত্যেকটা ইকুয়াল কিনা, সেটা একটা ইস্যু। যদি না হয় তাহলে আসলে আমার ওই যে একদম শুরুর দিকে আমরা যেটা দেখছিলাম আমাদের এই কোর্সে, আমি যদি একটু ব্যাকে যাই, যেমন এই যে এইখানে আর কি, এইখানে আমরা হচ্ছে বলছিলাম যে এই যে এই পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ যদি আসলে ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল হইলে আসলে ওই যে ড্রপ ইন সেকশন এ আর ড্রপ ইন সেকশন বিই এটা আসলে সাস্টেইন করে, আর ভিএ মাইনাস বিই এটা আসলে কাটাকাটি চলে যায় আর কি, ওইরকম অ্যানালাইসিসটা হবে আর কি। আর এখানে আসলে পার্থক্য তেমন কিছু নাই, পার্থক্য তেমন কিছু নাই। রিং ডিস্ট্রিবিউটার এখন কথা হচ্ছে স্যার, পার্থক্য যদি তেমন কিছু না থাকে তাহলে রিং ডিস্ট্রিবিউটারের আসলে বা আমি আসলে রিং কনফিগারেশন আমি কেন যাচ্ছি, এটা অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো ইট হেল্পস টু রিডিউস কস্ট। হ্যাঁ, আমার আসলে আমি প্রপার নাম্বার অফ ফিডিং পয়েন্ট চুজ করে আমার আমি আসলে কস্টটাকে মিনিমাইজ করতে পারি। যদি আমার কতগুলো ফিডিং পয়েন্ট হবে, ফিডিং পয়েন্ট বলতে এই যে এ বি সি ডি ই এফ, এই বি সি ডি এফ এরকম কতগুলো ফিডিং পয়েন্টকে আমি আসলে একত্রে রেখে একটা রিং আমি ফর্ম করব, সেই প্ল্যানিংটা যদি আমি প্রপারলি করতে পারি, তাহলে আমার আসলে এই কপারের পিছনে বা এই কন্ডাক্টর যেটার থ্রুতে আসলে আমাদের এটা ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কপারের কস্টটাকে আমরা আসলে কমায় ফেলতে পারি। কন্ডাক্টরের পিছনে যে এক্সপেন্সটা আমার আসলে হচ্ছে, সেই কন্ডাক্টরের পিছনে কস্টটাকে আমরা আসলে এখানে কমায় ফেলতে পারি আর কি, যদি আমার আসলে ফিডিং পয়েন্টটাকে আমি আসলে প্রপারলি চুজ করতে পারি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে রিং ডিস্ট্রিবিউটর উইথ ইন্টার কানেকশন। এইটা আবার কি? এমন হতে পারে যে ধরেন রিং ডিস্ট্রিবিউটর একটা লার্জ এরিয়াতে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, যেমন আমি যদি এই ছবিটাকে একটু নিচের দিকে আমরা যাই, ধরেন এইখানে একটা লার্জ এরিয়াতে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে, এই মাঝখানের যেটা এ থেকে ডি তে যেটা আসছে, এই যে এটা যেটা, এটা হচ্ছে বেসিক্যালি ইন্টার কানেকশনটা। এখন ধরেন ইনিশিয়ালি এটা নাই, ইনিশিয়ালি এটা নাই বলতে ইনিশিয়ালি আমার কনফিগারেশনটা আছে হচ্ছে এরকম, যেটা আমি উপরে দেখে আসছি, যে এরকম দেখে আসছি। সো এরকম আমরা জানি যে আমরা সাপ্লাই পয়েন্ট থেকে যত দূরে সরতে সরতে থাকবো, আমাদের ভোল্টেজটা তত কমে আসতে থাকবে। আমার এটা ছিল সাপ্লাই পয়েন্ট, এ থেকে এবি লাইনে কিছুটা ড্রপ হবে, ড্রপ হওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা বি পয়েন্ট পাবে। বি থেকে আবার বিসি পয়েন্টে ড্রপ হওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা সি পয়েন্ট থাকবে। সি থেকে আবার সিডি পয়েন্টে ড্রপ হওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা ডি পয়েন্ট পাবে। এটা আবার আবার এই সাইডের জন্য প্রযোজ্য, যে এ থেকে এফ লাইনে ড্রপ হবে, হওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা এফ পাবে, এফ থেকে ড্রপ হওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে এই এফই লাইনে সেটা আবার ই পাবে, ই থেকে আসলে ইডি লাইনে ড্রপ হওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা আসলে ডি পাবে। তার মানে আমার ডি পয়েন্টটা মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট হবে। এখন
ধরেন আমার ডি পয়েন্টে একটা ইন্ডাস্ট্রি আছে বা একটা ফ্যাক্টরি আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেটার আসলে 240 ভোল্ট তারা রিকুইজিশন দিছে, যে তাদের অফিসের মেশিন পত্র চালানোর জন্য, মোটর টোটর চালানোর জন্য তাদের 240 ভোল্ট কন্টিনিউয়াস তাদের দরকার। বাট এখানে যেটা হচ্ছে যে এখানে ড্রপ হইতে 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 হয়তো ধরেন এই ডি পয়েন্টে গিয়ে 200 ভোল্ট আসলে সাস্টেইন করতেছে। আমি হয়তো এখানে 240 ভোল্টে আমি সাপ্লাই দিলাম, বাট আসলে এইখানে ড্রপ হইতে 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 এই ডি পয়েন্টে দেখা গেল যে আসলে 240 ভোল্ট আর এখানে নাই, এখানে 240 ভোল্টের চেয়ে কম আছে। তো তখন আসলে আমি কি করব? এটা তো আমাকে রিকুইজিশন দিছে যে তাদের ইন্ডাস্ট্রি মেশিন পত্র এগুলো 240 ভোল্টে না চললে সমস্যা, ঝামেলা, অনেক ঝামেলা টামেলা হইতে পারে। তো তখন আমি যেটা করতে পারি যে ধরেন আমার যে পয়েন্টে 240 ভোল্ট আছে সেই পয়েন্ট থেকে আমরা আসলে ওই যে পয়েন্টে 240 ভোল্ট দরকার বা যে ভোল্টেজটা দরকার সেটা আসলে আমরা একটা তার দিয়ে প্রোভাইড করে দিই। হ্যাঁ, তখন আমি আসলে এই যে কন্ডাক্টরটা যেটা প্রোভাইড করে দিলাম, এই কন্ডাক্টরের নাম হচ্ছে আসলে বেসিক্যালি ইন্টার কানেকশন। তাহলে আসলে যেটা হচ্ছে যে 240 ভোল্ট আমার আবার ডিরেক্টলি এখানে চলে গেছে, একদম ডি পয়েন্টে চলে গেছে। তো এইটা হচ্ছে আমার আসলে ইন্টার কানেকশনের যেই সুবিধাটা আর কি, যে আমার আসলে যেই রিকুইজিশনটা আমার দরকার হচ্ছে সেটা আমার যেই পয়েন্টে এক্সিস্ট করতেছে সেই পয়েন্ট থেকে আমি একটা এক্সট্রা কন্ডাক্টর বের করে এনে আমরা আসলে যে পয়েন্টে দরকার সেই পয়েন্টে আমরা আসলে সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। তো এইটার অ্যানালাইসিসটা বেসিক্যালি আসলে খুবই সোজা। আমাদের কেবিএল যদি আমরা পারি, কেবিএল পারলে আর কেসিএল যদি পারি, কেসিএল পারলেই হচ্ছে আমাদের আসলে এই পুরো ডিস্ট্রিবিউটরের ম্যাথমেটিক্যাল তো আপনারা দেখছেন যে আসলে ভোল্টেজ ড্রপ ফাইন্ড আউট করতেছি, দেন ভোল্টেজ থেকে ভোল্টেজ ড্রপ বাদ দিয়ে কত ভোল্টেজ আছে সেটা আবার ফাইন্ড আউট করতেছি। বেসিক্যালি কেবিএল কেসিএল এর ব্যাপার স্যাপার এখানে করতেছে আর কি। তো এইখানে এই একটা ফর্মুলা এখানে দেওয়া, যে আসলে ডি পয়েন্টে ইন্টার কানেকশন দেওয়ার পরে কতটুকু কারেন্ট থাকতেছে, ইন্টার কানেকশন দেওয়ার আগে কতটুকু কারেন্ট থাকতেছে সেটা তো আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারি। যেমন আমি যদি এই ছবিটাই যদি চিন্তা করি, এই ছবিটার কথা যদি চিন্তা করি, তো আমার ডিপ পয়েন্টের আসলে কারেন্ট কত, তো ডিপ পয়েন্টের কারেন্ট কত এটা তো আসলে বুঝাই যাচ্ছে যে এই দিক থেকে একটা কারেন্ট আসতেছে, এটার পরে এখানে একটা কারেন্ট টান দিছে, কোন দিকে, এই যে দিকে একটা কারেন্ট টান দিছে, অবশিষ্ট যেটা আছে সেটা আবার এদিকে টান দিছে, অবশিষ্ট যেটা আছে সেটা আবার এইদিকে টান দিয়ে যেটা আছে এইটা, মানে এই পাশ থেকে কারেন্ট যদি আসে হচ্ছে এক্স আর এই পাশ থেকে কারেন্ট যদি আসে হচ্ছে ওয়াই, তাহলে আমি বলতে পারি I3 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সাপোজ ধরেন যে আমার আসলে এই দিক থেকে যেটা অবশিষ্ট থাকতেছে টান টান টুন দেওয়ার পরে সেটা থাকতেছে হচ্ছে এক্স আর এদিক থেকে থাকতেছে হচ্ছে ওয়াই, তাহলে I3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কিভাবে করলাম, জাস্ট কেসিএল অ্যাপ্লাই করলাম, এই নোডে আসতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, বের হয়ে যাচ্ছে হচ্ছে I3, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে I3, ব্যাপারটা এরকম। তো যদি ইন্টার কানেকশন প্রোভাইড করি সেক্ষেত্রে আসলে I3 কত, যেমন এই পাশ থেকে তারা বলতেছিল যে এই পাশ থেকে কারেন্ট আসতে হচ্ছে এক্স আর এই পাশ থেকে কারেন্ট আসতেছিল হচ্ছে ওয়াই, তো এক্স এর মধ্যে এ নিয়ে নিছে হচ্ছে I5। হ্যাঁ, তাহলে বাকি থাকে হচ্ছে এক্স মাইনাস I5। তো এক্স মাইনাস I5 এর মধ্যে এ নিয়ে নিচ্ছে হচ্ছে I4, বাকি থাকে হচ্ছে এক্স মাইনাস I5 মাইনাস I4, এটা এখানে অবশিষ্ট আছে। এদিকে আসতেছিল হচ্ছে ওয়াই, এই ওয়াইটা থেকে এদিকে I1 চলে গেছে, বাকি থাকে হচ্ছে ওয়াই মাইনাস I1। এদিকে আবার I2 চলে গেছে, বাকি থাকে হচ্ছে ওয়াই মাইনাস I1 মাইনাস I2। আর এই ডিস্ট্রিবিউটর টোটাল কারেন্টটা সাপ্লাই দিচ্ছিল হচ্ছে আই। সো আই থেকে এই নোডের এই দিকে চলে গেছে এক্স, এইদিকে চলে গেছে ওয়াই, তাহলে এইদিকে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আই মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই আই মাইনাস এক্স মাইনাস ওয়াই কোথায় আসতেছে, এইদিকে আসতেছে, তার মানে এই নোডে আসতেছে হচ্ছে তিনটা কারেন্ট, বেড়ে যাচ্ছে একটা কারেন্ট I3, তাহলে I3টা কত হবে, I3 হবে হচ্ছে আই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস I5 মাইনাস I4 প্লাস ওয়াই মাইনাস I1 মাইনাস I2। এইটা হচ্ছে আমার আসলে I3। তো একদম সিম্পল আসলে ওই কেবিএল কেসিএল এর যে সকল ফর্মুলা ব্যাপারটা ওইটা আর কি। এখানে আমাদের একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু বড়। আমাদের ডিস্ট্রিবিউটর দুইটা ম্যাথ আছে, এরপর আমাদের আসলে ডিস্ট্রিবিউটরটা শেষ আর কি, আমাদের টপিকটা শেষ হবে। তো ম্যাথটাতে যেটা বলছে, ম্যাথটাতে বলা আছে হচ্ছে ম্যাথটার দুইটা পোর্শন, একটা পোর্শনে আসলে ইন্টার কানেকশন নাই আর একটা পোর্শনে ইন্টার কানেকশন আছে। তো প্রথম যে পোর্শনটা সেটাতে আসলে ইন্টার কানেকশন নাই, সেটা কি বলছে, বলছে এ টু আর ডিস্ট্রিবিউটর এ বি সি ডি ই এফ এ, তারা নাম দিয়ে দিছে যে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, ই, এফ, আবার এ। হ্যাঁ, is in the form of a ring main and is fed at a point and is loaded as shown in figure 20 ampere a পয়েন্টে আছে 20, তারপরে কত বি পয়েন্টে আছে হচ্ছে না 20 এম্পিয়ার হচ্ছে বি পয়েন্টে আছে, 50 এম্পিয়ার আছে হচ্ছে সি পয়েন্টে, 25 এম্পিয়ার আছে হচ্ছে ডি পয়েন্টে, 40 এম্পিয়ার ই পয়েন্টে, 30 এম্পিয়ার এফ পয়েন্টে। তারপরে তারা বলছে যে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সেকশন ফর গো এন্ড রিটার্ন, মানে যাওয়া এবং কারেন্ট আসার জন্য রেজিস্ট্যান্স, এবি সেকশনের রেজিস্ট্যান্স কত, সেটা হচ্ছে 0.08, যেটা এখানে দেওয়া আছে। তারপরে এই প্রত্যেকটা সেকশনের রেজিস্ট্যান্সই দেওয়া আছে আর কি, এটার এখানে না বললাম যে কত কত দেওয়া আছে, সেটা এখানে ডাটা হিসেবে দেওয়া আছে। এরপরে বলছে ফাইন্ড দ্য লোড পয়েন্ট এট হোয়ার দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ মিনিমাম, কোথায় আসলে আমাদের এই আহ, আহ, মানে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট আমাদের আসলে আছে আর কি।
তো এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? ওই যে শুরুতে আমরা যেটা করি যে আমরা আসলে একটা মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট ধরে নিই। তো এখানে আমাদের বাই ডিফল্ট আসলে ওই এইভাবে আমরা আসলে আগেছি যে এই পয়েন্টে আমরা সাপ্লাই দিচ্ছি, তারপরে ড্রপ হতে হতে যেটা থাকবে সেটা এফ পয়েন্টে যাবে, তারপরে ড্রপ হতে হতে যেটা থাকবে সেটা এই পয়েন্টে যাবে, তারপর অবশিষ্টটা ডি পয়েন্টে যাবে। সিমিলারলি যদি এ পাশ থেকে আসতাম, প্রথমে এই পয়েন্টে গেলাম, অবশিষ্ট যেটা থাকবে সেটা বি পাবে, তার থেকে অবশিষ্ট যেটা থাকবে সেটা সি পাবে, দেন ফাইনালি আসলে ডি পাবে। তো আমার অ্যাজাম্পশন আসলে ডি হচ্ছে মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট। এখন ডি যদি মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট হয়, কথা হচ্ছে যে আসলে এই ডিস্ট্রিবিউটরের টোটাল কারেন্টটা কত। আমি যেখানে যে 165 এম্পিয়ার লিখে রাখছি, এই ম্যাথটা মেবি আপনাদের আপনাদের এই স্লাইডে মেবি সব ডাটা টুটা দেওয়াই আছে। আমি যদি একটু দেখি স্লাইডটা, কথা হচ্ছে পরীক্ষায় যদি ডাটা না থাকতো তাইলে আসলে আমি একটু দেখি। হ্যাঁ, না, এখানে মানে ডাটা ডাটা দেওয়া নাই আর কি। আচ্ছা হ্যাঁ, পরীক্ষার সময় ধরা হচ্ছে ডাটা দেওয়া নাই। তাহলে এই যে 165 এম্পিয়ার আমি যে বললাম, এটা আমি কেমনে পাইলাম? এটা আমি কেমনে পাইলাম? এটা আমি পাইলাম হচ্ছে, আমি আমাকে বলে দিছি যে কোন পয়েন্টে কত কত কারেন্ট যাচ্ছে। যেমন বি পয়েন্টে 20 এম্পিয়ার, সি পয়েন্টে 50 এম্পিয়ার, তাহলে 20 + 50 70, ডি পয়েন্টে 25। এই কারেন্ট গুলো তো আসলে একে সাপ্লাই দিতে হচ্ছে, একে সাপ্লাই না দিলে তো এই কারেন্ট গুলো যে আমি ভাগ করে দিচ্ছি, বি পয়েন্টে 20 এম্পিয়ার ভাগ করে দিলাম, সি পয়েন্টে 50 এম্পিয়ার ভাগ করে দিলাম, আমি তো বেশি কারেন্টে সাপ্লাই দিব না, কম কারেন্টে সাপ্লাই দিব না। আমার যতটুকু দরকার ঠিক ততটুকু কারেন্টই আমি আসলে সাপ্লাই দিব। তাহলে কতটুকু কারেন্ট দরকার সেটা তো আমি আসলে এই কারেন্ট গুলো থেকে আমি আসলে ফাইন্ড আউট করতে পারি যে 20 + 50 70, 70 + 25 95, 95 যোগ হচ্ছে এদিকে কত 40, তাহলে 135, আর এদিকে হচ্ছে আরো 30, 165। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার এই দিকে 165 এম্পিয়ার কারেন্ট আসতেছে। 165 এম্পিয়ার কারেন্ট আসতেছে। এই 165 এম্পিয়ার কারেন্ট যে আসতেছে সেটা তো আসলে আমার ভাগ হয়ে যাবে আর কি। তো সেটা আমার কিভাবে ভাগ হবে? আমি ধরে নিচ্ছি এদিকে আমার এক্স অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, এদিকে এক্স। হ্যাঁ, এইদিকে এক্স অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, এই এক্স এর মধ্যে থেকে একজন 30 এম্পিয়ার এদিকে টান দিল, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে x - 30। এই x - 30 থেকে একজন 40 এম্পিয়ার এদিকে টান দিল, তাহলে বাকি থাকে হচ্ছে x - 30 - 40, মানে হচ্ছে x - 70 থাকলো। আর এইদিকে আমার আসতেছিল হচ্ছে 165 এম্পিয়ার, তার মধ্যে এইদিকে চলে গেছে এক্স অ্যামাউন্ট, বাকি থাকে হচ্ছে 165 - এক্স। বাকি থাকে হচ্ছে 165 - এক্স, যেটা এই দিকে ফ্লো হচ্ছে। তো সেটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে ওয়াই হিসেবে ডিনোট করে রাখছি, ওয়াই। হ্যাঁ, যে এটা আরেকটা ভ্যারিয়েবল ওয়াই। আমি 165 - এক্স রাখতে পারতাম, কোনো সমস্যা ছিল না, জিনিসপত্র আসলে তাতে একই থাকতো আর কি। জাস্ট আমি আসলে এটাকে এই মানে জাস্ট সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে ওয়াই হিসেবে ধরে রাখছি, বা এটাকে 165 - এক্স রাখলে কোনো সমস্যা নাই। তারপর ওয়াই থেকে এদিকে 20 চলে যাচ্ছে, তাহলে 20 চলে গেলে ওয়াই - 20। ওয়াই - 20 মানে হচ্ছে 165 - এক্স - তার মানে হচ্ছে 145 - এক্স। 165 থেকে 20 চলে গেলে 145 থাকবে আর কি, ব্যাপারটা এরকম। তারপর সি তে হচ্ছে আবার 50 চলে যাচ্ছে, তাহলে ওয়াই - 20 থেকে যদি 50 চলে যায় থাকবে হচ্ছে ওয়াই - 70। বা আমি আসলে বলতে পারি যে 145 থেকে যদি আসলে 50 চলে যায় তাহলে থাকে হচ্ছে 95 - এক্স, যা আসলে ব্যাপারটা একই আর কি, একই। তো এখন কথা হচ্ছে যে আমার ই পয়েন্টটা যদি, সরি, ডি পয়েন্টটা যদি আমাদের আসলে মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট হয়, তাহলে মিনিমাম পটেনশিয়াল পয়েন্টটা দুই সাইড থেকে তো আসলে আমাদের সত্য আর কি। দুই সাইড থেকে সত্য বলতে আমার এখানে আছে হচ্ছে এ এফ ই ডি, এইটার জন্য সত্য। এইদিকে আসতে হচ্ছে এ বি সি ডি, এইটার জন্য আমাদের আসলে সত্য। হ্যাঁ, কজ আমার এই মিনিমাম পটেনশিয়াল পয়েন্টটা এ সাইড থেকে থাকবে হচ্ছে এ এফ ইডি পয়েন্টে। আর আমি যদি এই নিচের দিকটা চিন্তা করি তাহলে আসলে সেটা থাকবে হচ্ছে এ বি সি ডি পয়েন্টে, যেহেতু আমরা ডি পয়েন্টটাকে মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট ধরতেছি। তাহলে যদি আমি আসলে ওই যে লাস্ট ক্লাস আমাদের ছিল যে ভিই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এ মাইনাস ভি এ ই, আবার হচ্ছে ভিবি মাইনাস ভিবিই, এরকম ছিল আর কি, আমাদের ভিই ছিল। তারপর আমরা আসলে লিখেছিলাম যে ভি এ মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু যে ভিবি মাইনাস ভিবিই। তারপরে আজকে তো আমাদের ই নাই, মানে আমাদের আজকের কনসিডারেশন হচ্ছে ডি, তাহলে আমি আসলে বলতে পারি যে ভি এ মাইনাস ভি এ ডি, আর আরেকটা হচ্ছে ভি মাইনাস ভিডিই, ভিভিডি। তাহলে আমি আসলে ভি এ মাইনাস ভি এ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিবি মাইনাস ভিভিডি, এই দুটাকে আসলে ইকুয়াল করতে পারি। ইকুয়াল করলে আবার যেটা হবে যে ভি আর ভিবি তো আসলে ইকুয়াল, কজ এখানে ভি এ যেটা, ভিবি তো আসলে এইটা, যেটা আমরা উপরে দেখে আসছিলাম যে আসলে আমরা যদি কাট করি এই পয়েন্টটাকে, যদি আমরা কাট করি তাহলে আমরা আসলে এটাকে একটা দুই সাইড থেকে ফেড করতেছি, ব্যাপারটা এরকম দেখায়, যার দুই পাশের ভোল্টেজটাই আসলে ইকুয়াল। তো ভিএ যেটা হবে এই ভিবিটাও তো আসলে সেম হবে, তার মানে আসলে কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে এডি আর ভিডি। সো এডি আসলে ড্রপটা কত? সো এডি ড্রপটা কত, এডি ড্রপটা কত সেটা ফাইন্ড আউট করার জন্য এডির সেকশনের কারেন্ট গুলো নিছি, মানে এ থেকে ডি পর্যন্ত সেকশন যতগুলো থাকবে তাদের কারেন্ট নিছি। সেটা কি কি? এটুকুর কারেন্ট হচ্ছে এক্স, এটার কারেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 0.16, তাহলে 0.16 ইন্টু এক্স। তারপর এটুকুর কারেন্ট হচ্ছে x - 30, এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 0.09 নিলে এটা লিখলাম। তারপরে এখানকার কারেন্ট হচ্ছে x - 70, আর এদিকে রেজিস্ট্যান্স হচ্ছে এইটা নিয়ে এটা লিখলাম। এটা হচ্ছে আমার ওই যে এ থেকে ডি পর্যন্ত যদি আমি উপরের দিকে যাই সেটার জন্য আসলে ড্রপ গুলো। এবার যদি আমি নিচের দিকে যদি আসলে আমি চিন্তা করি, তাহলে নিচের দিকে আমি আসলে লিখতে পারি 165 - এক্স
তার রেজিস্ট্যান্স হচ্ছে 0.08, এইটা একটা। তারপরে হচ্ছে 145 - x, তার রেজিস্ট্যান্স হচ্ছে 0.1। আর একটা হচ্ছে 95 - x, তার রেজিস্ট্যান্স হচ্ছে 0.12। এগুলাকে নিয়ে আমি এই নিচের যে পোর্শনের যে ড্রপটা সেটা আসলে আমি ফাইন্ড আউট করতে পারি। তো এখানে আমার আননোন ভ্যারিয়েবল কোনটা? আননোন ভ্যারিয়েবল হচ্ছে যা শুধুমাত্র এক্স, বাকি সব তো আমার নোনই। তো এটা সলভ করলে আমি আসলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এক্স এর ভ্যালু কত পাইলাম? এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে 74.8। সো এক্স এর ভ্যালু এবার বসাই দিয়ে দেখবো যে আমি যে পয়েন্টটাকে আগে ইনিশিয়ালি ধরে নিছিলাম যে আমার ডি পয়েন্টে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট হতে পারে, সেটা কি আসলে ভ্যালিড কিনা। যে সেটা ভ্যালিড কিনা সেটা বোঝার জন্য আমরা আসলে এখানে এক্স এর ভ্যালু বসাই দিছিলাম, বসাই দিছি। এদিকে আমার 165 অ্যাম্পিয়ার আসতেছিল, আর আমি ধরে নিছিলাম এদিকে আমার যাচ্ছিল হচ্ছে এক্স। তাহলে এক্স কত? এক্স হচ্ছে 74.8, তার মধ্যে এদিকে 30 একজন টান দিছে, বাকি থাকতেছে হচ্ছে 44.8। এর 4.8 এর মধ্যে একজন এদিকে 40 টান দিছে, বাকি থাকতেছে হচ্ছে 4.8। আচ্ছা, আর 165 থেকে এইদিকে চলে যাচ্ছে হচ্ছে কত? 74.8। তাহলে বাকি যেটা থাকে সেটা যাবে হচ্ছে এইদিকে, মানে হচ্ছে 90.2 আর কি। তাহলে বাকি যেটা থাকে সেটা আসলে এইদিকে যাচ্ছে 90.2। 90.2 এর মধ্যে একজন এইদিকে 20 অ্যাম্পিয়ার টান দিছে, বাকি থাকতেছে যে 70.2। এই 70.2 এর মধ্যে এইদিকে আরেকজন মনে হয় কত, এটা কত ভ্যালু, 50 অ্যাম্পিয়ার টান দিছে, তাহলে বাকি থাকবে হচ্ছে 20.2। তাহলে এইদিকে আমার আসতেছে হচ্ছে 20.2, আর এদিকে আসতেছে আমার হচ্ছে 4.8। এই দুইটাকে যদি আমি যোগ করি, যোগফল আমার 25 অ্যাম্পিয়ার আসা উচিত। তার মানে আমি যে পয়েন্টটাকে ধরছি সেই পয়েন্টটাই আসলে আমার অ্যাকচুয়ালি মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। হ্যাঁ, এই মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট যেটা তারা আসলে বলছে যে ফাইন্ড আউট করতে, সেই মিনিমাম পোটেনশিয়াল পয়েন্টটা হচ্ছে আমার আসলে ডি পয়েন্ট। এটা আমি আসলে ভেরিফাই করলাম। এরপর তারা বলছে যে ইফ অ্যান ইন্টারকানেকশন হ্যাভিং এ রেজিস্ট্যান্স অফ 0.01 ওহম বি কানেক্টেড বিটুইন দ্য ফিডিং পয়েন্ট এ এন্ড বি, তাহলে ফাইন্ড দ্য মিনিমাম ভোল্টেজ ড্রপ ইন দ্য সিস্টেম এট দ্য পয়েন্ট এট হুইচ ইট নাও অকার্স। বলছে যে এবার আমি একটা ইন্টারকানেকশন প্রোভাইড করে দিছি এ থেকে ডি পয়েন্টের মাঝে। এই যেই কন্ডাক্টরের থ্রুতে কানেকশনটা প্রোভাইড করছি সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 0.1 ওহম। যদি আমি এখন প্রোভাইড করে থাকি তাহলে এখন কি ডি পয়েন্টে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট আছে, নাকি অন্য কোনো পয়েন্ট মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট হয়ে গেছে? যদি অন্য কোনো পয়েন্ট মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট হয় তাহলে সেটা ফাইন্ড আউট করে যে সেটা আসলে কোন পয়েন্ট, কোন পয়েন্টে আসলে এখন মিনিমাম পোটেনশিয়াল পয়েন্টটা আমার এখন সাস্টেন করতেছে বা এক্সিস্ট করতেছে। তো এটার জন্য আমরা কি করলাম, তারা আমাকে যেভাবে বলছে আমি একটা ইন্টারকানেকশন প্রোভাইড করে দিলাম। ইন্টারকানেকশন প্রোভাইড করার ফলে আমার তো আসলে কারেন্টের কোনো চেঞ্জ হয় নাই, নেট কারেন্টের কোনো চেঞ্জ হয়েছে? কোনো তো চেঞ্জ হয় না, 165 অ্যাম্পিয়ার 165 অ্যাম্পিয়ারই আছে। এদিকে যাচ্ছিল হচ্ছে এক্স, এদিকে যাচ্ছিল হচ্ছে ওয়াই। তো আমি ধরে নিচ্ছি যে এবার এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আসলে 165 - x - y। আর বাকি যা আছে সবকিছুকে আমি আগের মতোই রাখছি। বাকি যা আছে, এদিকে ছিল আমার এক্স, এক্স থেকে এদিকে চলে গেছে 30, তাহলে এখানে থাকতেছে হচ্ছে x - 30। এদিকে চলে যাচ্ছে হচ্ছে 40, তাহলে এখানে থাকবে হচ্ছে x - 30 - 40, মানে x - 70। আর এদিকে চলে যাচ্ছিল হচ্ছে 165 - x, যেটাকে আমরা আসলে তখন y দিয়ে ডিনোট করছিলাম। তখন y দিয়ে ডিনোট করার কারণই হচ্ছে আসলে যেহেতু আমার পরবর্তীতে আসলে আরেকটা ভ্যারিয়েবল আসবে এখানে ইন্টার কানেকশনের জন্য z, দ্যাটস আসলে আমার তিনটা ভ্যারিয়েবল নেওয়া আর কি। দ্যাটস এটাকে তখন আসলে আমরা y হিসেবে নিয়েছিলাম, বা এটাকে আমি আসলে এখন লিখতে পারি যে 165 - x বা y, হুইচ ইজ ওয়াই। তো ওয়াই থেকে যদি 20 চলে যেখানে থাকবে হচ্ছে y - 20। এই y - 20 থেকে যদি আবার 50 চলে যেখানে থাকবে হচ্ছে y - 70। এই যে এদিকে চলে যাচ্ছে এক্স, এদিকে চলে যাচ্ছে ওয়াই, তাহলে এখানে বাকি যে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস, মানে 165 - x - y, হুইচ ইজ আমরা ডিনোট করলাম আসলে জেড। তো এখন এই ইন্টারকানেকশনটা প্রোভাইড করার ফলে যেটা হচ্ছে যে আগে আমার ওভারঅল লুপ ছিল একটা। ওভারঅল লুপ বলতে এই যে এইটা 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 এটা এইটা পুরোটা আমার একটা লুপ ছিল। এখন যখন আমি ইন্টারকানেকশন প্রোভাইড করে দিছি, আমি এখন ইন্টারকানেকশন প্রোভাইড করে দিছি, এখন আমার লুপ হয়ে গেছে দুইটা, উপরে একটা লুপ নিচে একটা লুপ। হ্যাঁ, so আমার লুপ হয়ে গেছে এখন আসলে দুইটা। সো এই লুপের মধ্যে লুপ যে আমার দুইটা হয়েছে, তো লুপ দুইটা হওয়াতে আমার আসলে দুইবার করে আসলে ইকুয়েশন লেখা লাগবে আর কি। আমার আসলে ওই দুইবার করে লিখলো আমার আসলে সমস্যা নেই, আমার যা যা দরকার সেগুলো পাইলে আসলে হচ্ছে আর কি। সো লুপের মধ্যে আমরা কারেন্টের ডিরেকশন আইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, যেটা আমরা আসলে কেবিএল যখন সার্কিট সলভ করতাম আমরা আসলে সেভাবেই করতাম আর কি। ধরেন এই লুপের মধ্যে আমি কারেন্টের ডিরেকশনটা ধরলাম আসলে এই বরাবর ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ যদি ধরি তার মানে আমার কারেন্টটা এই ক্লকওয়াইজ এভাবে ফ্লো হওয়ার কথা। আপ টু আমি যদি এই দিকে এভাবে যেতে থাকি, এগুলো সবগুলো আমার কিন্তু ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। বাট এই কারেন্টটা কিন্তু আমার ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে না, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে 165 - x - y, এই কারেন্টটা কিন্তু আমার মাইনাস হবে। দ্যাটস এখানে কিন্তু একটা মাইনাস দেওয়া, এখানে কিন্তু একটা মাইনাস আমি দিয়ে রাখছি 165 - x - y। হ্যাঁ, যেহেতু আমার আসলে এই কারেন্টের ডিরেকশনের সাথে আমার ক্লকওয়াইজ ডিরেকশনটা আসলে ম্যাচ করতেছে না, দ্যাটস এই কারেন্ট আসলে মাইনাস নেওয়া। তাহলে এখানে আসলে কি করছে, ওই যে ভোল্টেজ ড্রপ আমার এ এফ ই ডি এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি, আবার এটা হচ্ছে এ। তাহলে এ এফ ই ডি এ লুপের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কেমনে বের করবো? এই যে এখানকার রেজিস্ট্যান্স, এখানকার কারেন্ট 0.16 ইন্টু হচ্ছে এক্স প্লাস x - 30 ইন্টু হচ্ছে 0.09 প্লাস x - 70 ইন্টু হচ্ছে 0.14 প্লাস এই কারেন্টটা যেহেতু আসলে আমার ডিরেকশনের অপোজিট দিকে, তাহলে এটাকে আমি আসলে মাইনাস দিলাম, -165 - x - y ইন্টু 0.1 করে আমরা এখান থেকে y এর ভ্যালুটা ফাইন্ড আউট করে এভাবে রাখলাম। আচ্ছা, এরপরে আবার আমরা আরেকটা যে লুপ আছে এ বি সি ডি এ, সেটাকেও আমরা আসলে যেটা করলাম যে সেখানেও আমরা
একটা ডিরেকশন আমরা নিতে পারি। তো সেখানে আমরা যদি আসলে ডিরেকশনটা নেই, এখন কথা হচ্ছে স্যার আপনি এখানে কি ক্লকওয়াইজ দিবেন না অ্যান্টি ক্লকওয়াইজ দিবেন, এটা আপনার পছন্দ। যেমন আমরা এখানে আসলে ম্যাক্সিমাম গুলো আমাদের আসলে এই ডিরেকশনে মানে আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে আমি আসলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি আসলে অ্যাপ্লাই করি তাইলে হয়তো আমার জন্য সুবিধা আর কি। সো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাপ্লাই করলে আমার আবারও হচ্ছে 165 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা আসলে ম্যাচ করে না, বিকজ এই লুপের জন্য 165 মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা আসলে ফ্লো করতেছে ক্লকওয়াইজ, বাট আমার বাকিগুলো ফ্লো করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ম্যাক্সিমাম যেহেতু আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করতেছে, দ্যাটস আমি আসলে কনভেনশনটা ঠিক রাখার জন্য আমি আসলে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে অ্যাপ্লাই করছি আর কি। তো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাপ্লাই করলে এখানে 0.08 ওয়াই, তারপর এখানে 0.1 ইন্টু ওয়াই মাইনাস 20, এখানে ওয়াই মাইনাস 70 ইন্টু হচ্ছে 0.12 প্লাস এরপর আসবে হচ্ছে মাইনাস 165 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে 0.1, করলে এখান থেকে আমরা আসলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাই। এখন কথা হচ্ছে যে এই যে দুইটা ইকুয়েশন পাইলাম, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমার আসলে এখান থেকে যেটা আসে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারি। ক্যালকুলেটরে দিলে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে। সো এক্স আর ওয়াই এর ভ্যালু আমি ফাইন্ড আউট করলাম। কথা হচ্ছে স্যার আমার কি জেড এর ভ্যালু দরকার নেই? জেড এর ভ্যালু তো আমি ফাইন্ড আউট করতেই পারবো। আমি একবার যখন এক্স পেয়ে গেছি, আবার যখন ওয়াই পেয়ে গেছি, 165 থেকে এক্স আর ওয়াই কে বিয়োগ করলে তো আমি আসলে জেডও পেয়ে যাবো, জেডও পেয়ে যাবো। তো আমরা আসলে জেডও পেয়ে গেলাম। সো জেড পেয়ে যাওয়ার পরে এক্স ওয়াই জেড পেয়ে যাওয়ার পরে আমরা আসলে ভ্যালুগুলোকে এবার এখানে বসাই দিচ্ছি। যেমন এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু হচ্ছে 47.90, সেটা বসাই দিচ্ছি। ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 55.27, সেটা বসাই দিচ্ছি। জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে 61.826, এটাও বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে এই 47.90 থেকে একজন এদিকে 30 অ্যাম্পিয়ার টান দিচ্ছে, তাহলে বাকি থাকবে হচ্ছে 17.90 অ্যাম্পিয়ার। সেখান থেকে একজন 40 অ্যাম্পিয়ার টান দিচ্ছে, তাইলে থাকবে হচ্ছে মাইনাস 22.1 অ্যাম্পিয়ার। সেটা ডিরেকশন কোন দিকে, এই দিকে। বাট অ্যাকচুয়ালি তার ডিরেকশনটা আসলে কোন দিকে হওয়া উচিত, তার ডিরেকশনটা হওয়া উচিত আসলে এই দিকে, যেটা আসলে রেড কালার দিয়ে এখানে দেখানো আছে, যে তার ডিরেকশনটা আসলে এখন হয়ে যাচ্ছে আসলে এই দিকে। আচ্ছা, এইটা তো গেছে হচ্ছে আমার এক্স এর ভ্যালু বসানোর পর। ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলাম 55.27 অ্যাম্পিয়ার। তারপর ওয়াই থেকে এদিকে 20 নিয়ে নিচ্ছে, থাকবে হচ্ছে 35.27 অ্যাম্পিয়ার। এইদিকে একজন 50 নিয়ে নিচ্ছে, থাকবে হচ্ছে মাইনাস 14.73 অ্যাম্পিয়ার, যেটা ডিরেকশন আমি আগে ধরছিলাম এইরকম, বাট অ্যাকচুয়ালি তার ডিরেকশনটা হচ্ছে আসলে এইরকম, এইদিকে। তার মানে আমার এখানে দুইটা পয়েন্টে আসলে কারেন্টটা রিভার্স হয়েছে। একটা হচ্ছে ই পয়েন্ট থেকে কারেন্টটা রিভার্স হয়েছে, আর একটা হচ্ছে সি পয়েন্ট থেকে কারেন্টটা রিভার্স হয়েছে। এখন কথা হচ্ছে যে আমার মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট কি তাহলে দুইটা নাকি? কজ আমরা তো আগের ম্যাথগুলোতে দেখে আসছিলাম যে যে পয়েন্ট থেকে কারেন্টটা রিভার্স হয়, যেমন আমি যদি একটু ব্যাকে যাই, একদম শুরুর দিকে আমরা দেখে আসছিলাম, কোথায় কোথায় কোথায়, এই স্লাইডে হয়তো এখানে নাই আর কি, তারপর আপনাদের হয়তো মনে থাকার কথা যে যেমন এই এই ম্যাথটাতে হয়তো আপনারা দেখছেন যে এই যে আমরা যদি দেখি এখানে, এটা সলিউশনে মেবি দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে এখানে যেমন এখানে এক্স এর ভ্যালু বসানোর পরে এটা আসছিল হচ্ছে -1.7, এটা আসছে হচ্ছে -1.7। তো আমি যে ডিরেকশনটা ধরছিলাম আসলে এই দিকে -1.7, বাট আসলে তার ডিরেকশনটা তো আসলে ওই দিকে। তার মানে আসলে আমার এই পয়েন্ট থেকে আসলে কারেন্টটা রিভার্স হয়েছে, তার মানে আমার আসলে এইটা হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট আর কি। এইটা হচ্ছে আমাদের মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট, যেটা হচ্ছে আসলে এইচ। তো আমাদের এখানে এরকম কারেন্টটা রিভার্স হয়েছে আসলে দুইটা পয়েন্ট থেকে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ই। তাহলে আমার কি মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট দুইটা? কথা হচ্ছে বলাই আছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট, মানে ওই পয়েন্টের পোটেনশিয়াল সবার থেকে কম, সবার থেকে কম, দ্যাটস ওয়াই সেটা আসলে মিনিমাম। এখন কথা হচ্ছে তাহলে ই আর সি পয়েন্টের ভোল্টেজ কত থাকবে সেটা আমার ফাইন্ড আউট করতে হবে। তো ই আর সি পয়েন্টের ভোল্টেজ কত থাকবে সেটা ফাইন্ড আউট করার জন্য আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন লাইনে ড্রপ বেশি। এটা কেন ফাইন্ড আউট করতে হচ্ছে, কজ এইখানে তো আমি সাপ্লাইটা দিচ্ছি, কত দিচ্ছি সেটা কিন্তু কোশ্চেন আমাকে বলে নাই। তাহলে আমি কিন্তু কত সাপ্লাই থেকে এখানকার ড্রপ কত সেটা কিন্তু আমি বিয়োগ করতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু এখান থেকেও যে সাপ্লাইটা থাকবে, এটা যেমন এই সাইডের জন্য সত্য, এটা কিন্তু এই সাইডের জন্য সত্য, কজ সাপ্লাই কিন্তু এখানে একটাই, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে আসতেছে। তাহলে আমার আসলে দুই পয়েন্টের সাপ্লাই কিন্তু আমার ইকুয়াল। তাহলে দেখতে হবে যে এই দুই পয়েন্টের সাপ্লাই যেহেতু সাপ্লাইটা যেহেতু আসলে এখানে ইকুয়াল, তাহলে এই দুইটা সাইডের মধ্যে কোন সাইডে ভোল্টেজটা বেশি পরিমাণে ড্রপ হয়ে যাচ্ছে। কজ এই যে এইখানে যদি ভোল্টেজটা বেশি পরিমাণ ড্রপ হয়ে যায়, তাহলে এখানে যেটা থাকবে সেটা আসলে কম থাকবে, বা এইখানে যদি ভোল্টেজটা বেশি পরিমাণে ড্রপ হয়ে যায়, অবশিষ্ট যেটা থাকবে সেটা আসলে এই পয়েন্ট পাবে। তাহলে এ ই মানে এ থেকে ই পর্যন্ত আমার কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা বের করবো একবার, আবার এ থেকে সি পর্যন্ত কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা একবার বের করবো। কেমনে বের করবো? এই যে ড্রপ বের করার জন্য তো কারেন্ট আর রেজিস্ট্যান্স দরকার। এখানকার কারেন্ট কত 47.90, রেজিস্ট্যান্স কত 0.16, যোগ করে দিলাম, মাল্টিপ্লাই করে। আবার হচ্ছে এখানকার কারেন্ট কত, এখানকার কারেন্ট হচ্ছে 17.90, রেজিস্ট্যান্স কত 0.09, যোগ করে দিয়ে এখানকার ড্রপ পেয়ে গেলাম 9.275 ভোল্ট। আচ্ছা, এবারে এসি সেকশনের ড্রপ কত? এসি সেকশনের জন্য এখানকার কারেন্ট কত 55.27, রেজিস্ট্যান্স কত 0.08 নিলাম। তারপরে এখানকার কারেন্ট কত, এখানকার কারেন্ট হচ্ছে 35.27, রেজিস্ট্যান্স কত 0.1 নিলাম, নিয়ে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আমি ড্রপ পেয়ে গেলাম 7.94। এই ড্রপ থেকে
এই ড্রপটা আমরা আসলে কোথা থেকে বিয়োগ দিব যে সাপ্লাই ভোল্টেজ থেকে। সাপ্লাই ভোল্টেজ কত? সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি, ধরেন এদিকেও আমি অ্যাপ্লাই করতেছি ভি, এটার জন্য আমার আসলে ভি। তাহলে ভি থেকে বিয়োগ হচ্ছে 9.275 একবার, ভি থেকে বিয়োগ হচ্ছে 7.94 একবার। তাহলে আসলে কোন ভ্যালুটা এখানে বিয়োগ করার পরে আসলে কম হবে, সবচেয়ে কম হবে? তাহলে আমি আসলে যদি দেখি যে আসলে এই ভ্যালুটা হবে হচ্ছে কম, যেটা আসলে এ এর সাথে রিলেটেড, সেটা আসলে কম হবে। বিকজ একই ভ্যালু থেকে আমি একবার বিয়োগ করতেছি 9.275, আবার বিয়োগ করতেছি 7.94। অবশ্যই 9.275 ইজ গ্রেটার দেন 7.94। তার মানে আমার আসলে এই সেকশনে ড্রপটা অনেক বেশি হবে, এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা আসলে ই পয়েন্টটা পাবে। সো ই পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে অবভিয়াসলি ই পয়েন্টটা হবে হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। কজ এসি সেকশনের ড্রপটা এই সেকশনের তুলনায় কম্পারেটিভলি লো, এই সেকশনে বেশি পরিমাণ ড্রপ হচ্ছে। ড্রপ হওয়ার কারণে সেখানে বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। সো ই পয়েন্টটা ওই ড্রপ হইতে হইতে অবশ্যই যেটা থাকবে সেটা আসলে সি পয়েন্টের তুলনায় খুবই কম, খুবই কম হবে। দ্যাটস ওয়াই আমার ই আর সি এর মধ্যে ই পয়েন্টটা হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। এখানে সেটাই বলছে যে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্টটা কত সেটা তুমি ফাইন্ড আউট করো। এরপর যদি বলতো যে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্টের ভোল্টেজ কত সেটা ফাইন্ড আউট করো, সেটা ফাইন্ড আউট করার জন্য আমাকে একটা ভোল্টেজ হয়তো এখানে দেওয়া থাকতে হইতো, যে আমি এই পয়েন্টে এত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, সেখান থেকে আমি আসলে ড্রপটা বিয়োগ করলে আমি আসলে এই মিনিমাম পোটেনশিয়াল পয়েন্টে কত ভোল্টেজ থাকবে সেটা আসলে ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, এরপরের যে ম্যাথটা আছে, ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। এই ম্যাথটা ইন্টারেস্টিং এই কারণে যে ম্যাথটা আসলে স্লাইডে যেভাবে আছে আমি এখানে সেভাবে নিই নাই। আমি এখানে যেভাবে দেখাবো, আশা করতেছি যেটা আপনাদের পরীক্ষায় যেভাবে আসুক না কেন এই ধরনের ম্যাথ আপনাদের আসলে পারা উচিত আর কি। যেমন এখানে স্লাইডে আমি যদি দেখাই, স্লাইডে ম্যাথের আসলে সব ম্যাক্সিমাম ডাটা মাটা এগুলো দেওয়াই আছে। যেমন স্লাইডে ম্যাথটা আছে আসলে এরকম, এখানে অনেক কিছু দেখতে পারতেছেন, কিন্তু আপনাদের অনেক মানে এইখানে ছবিটা যেরকম কনফিগারেশন দেওয়া আর এইখানে ছবিটার কনফিগারেশন কিন্তু এক না, অনেক ডাটাই কিন্তু এখানে মিসিং আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে ডাটা যেগুলো মিসিং আছে পরীক্ষার সময় যদি এরকম আসে যে আপনাকে অনেক ডাটা দিলাম না, বাট এগুলো তো ক্যালকুলেট করে নিতে হবে, হাউ টু ক্যালকুলেট দিস। দ্যাটস আসলে আমি ওইখান থেকে যেই ডাটাগুলো পরীক্ষায় মিসিং থাকতে পারে সম্ভাব্য, কারণ কোশ্চেন যে কেউই করতে পারে, আমিও করতে পারি, আপনাদের ম্যাডামও করতে পারে, So যে কেউই করুক না কেন আপনাদের তো আসলে এটা টেকনিকটা আসলে জানতে হবে, যে যাই আসুক না কেন আমাকে আসলে সলভ করতে পারতে হবে। তাহলে এটা কিভাবে আমরা আসলে ফাইন্ড আউট করব? যেমন এখানে আমার এই পি পয়েন্ট থেকে তিন দিকে যাচ্ছে কিউ আর অ্যান্ড হচ্ছে এস, তারপরে এইদিকে আমার একটা কারেন্ট যাচ্ছে 70 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে হচ্ছে 100 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এখন আপনার নর্মাল কমন সেন্স কি বলে যে আমি যদি এখানে যেটা বলছে দ্য ফিডিং পয়েন্ট ইজ পি, মানে পিতে আমি আসলে অ্যাপ্লাই করতেছি বা ফিড করতেছি, এবং কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি? 250 ভোল্ট। তো পি পয়েন্টে যদি আমি অ্যাপ্লাই করি সেটা এসে এসে এখানে নোডে নোডে ভাগ হয়ে আসলে চলে যাচ্ছে। তাহলে আপনি বলেন তো আসলে কত কারেন্ট এখানে অ্যাপ্লাই করা উচিত? 250 ভোল্ট আমি অ্যাপ্লাই করছি, এটা তো ভোল্টের হিসেবে বললাম, বাট যদি কারেন্টের হিসেবে বলি কত কারেন্ট এখানে অ্যাপ্লাই করা উচিত? আমার কারেন্টের ডিমান্ড কত এখানে? এনি আইডিয়া কারো? 270-এর থেকে বেশি স্যার। 270-এর থেকে বেশি কেন হবে? আমার তো এখানে আসেই হচ্ছে 270, আমি কি বেশি কারেন্ট তাহলে সাপ্লাই দিব? ও স্যার 270 এদিকে স্যার। 100, এদিকে 100, এদিকে 70, আমার তো বেশি সাপ্লাই দেওয়া যাবে না, কম সাপ্লাই দেওয়া যাবে না, তাহলে 270ই সাপ্লাই দিতে হবে। তাইলে আমি যেটা করতে পারি, আমি ধরে নিতে পারি যে আমি এখানে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছি সেটা আসলে হবে হচ্ছে 270। এরপরে এটা এসে এসে এদিকে 100 চলে গেল, এদিকে হচ্ছে 100 চলে গেল, আর এদিকে হচ্ছে 70 চলে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে কোন দিকে আসলে কত যাবে? সাইড তো আসলে তিনটা, আমি এখানে ধরে নিলাম যে এখানে আমি অ্যাপ্লাই করতেছি 270। এখন এই পি কিউ বরাবর কত যাবে, আর বরাবর কত যাবে, আর এস বরাবর কত যাবে, এটা তো আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম যে কিউ বরাবর আমার যাবে হচ্ছে এক্স পরিমাণ, ধরে নিতে হচ্ছে আমাকে, আমার যেহেতু তিনটা সাইডে আননোন। আর বরাবর যাবে হচ্ছে আমার ওয়াই পরিমাণ। তাহলে 270-এর থেকে এদিকে যাচ্ছে এক্স পরিমাণ, এদিকে যাচ্ছে ওয়াই পরিমাণ, তাহলে এদিকে কত যাবে? অবশিষ্ট যেটা সেটা হবে কত? 270 মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা আমার এইটা একটা সলিউশন হয়ে গেল। আচ্ছা, এবার কিউ পয়েন্টে আমি আসি। কিউ পয়েন্টে আমার আসতেছে হচ্ছে এক্স পরিমাণ, তাহলে এইদিকে কত যাবে আর এদিকে কত যাবে? এইখানে তো আবার আমার আননোন দুইটা, এখানেও তো আমার আননোন দুইটা, তাহলে আমার আননোন দুইটা থাকলে আমাকে একটা আননোনের ভ্যালু আসলে ধরে নিতে হবে। আমি ধরে নিলাম যে আমার এই বরাবর যেটা যাচ্ছে সেটাকে আমি ধরে নিলাম জেড পরিমাণ, জেড। তাইলে এই কিউ পয়েন্টে আসতেছে এক্স পরিমাণ, এইদিকে চলে যাচ্ছে জেড পরিমাণ, তাহলে এইদিকে যাবে হচ্ছে এক্স মাইনাস জেড পরিমাণ। এটা কি বুঝা গেছে? কিউ পয়েন্টে আসতেছে এক্স পরিমাণ, আমি ধরে নিচ্ছি যে এইদিকে যাচ্ছে জেড পরিমাণ, তাহলে অবশ্যই যেটা থাকবে এক্স মাইনাস জেড পরিমাণ সেটা যাবে হচ্ছে এইদিকে। আচ্ছা, গেল। এবারে আমার এইদিকে আসতেছে হচ্ছে আমার এবার একটু চিন্তা করি, এই নোডেরটা চিন্তা করি। এই নোডে আসতেছে হচ্ছে জেড পরিমাণ, বের হয়ে যাচ্ছে 100, তাহলে এই দিক থেকে কত আসতেছে? একটা তো এই দিক থেকে আসতেছে হচ্ছে জেড, তাহলে এই দিক থেকে কত আসলে যোগফলটা হওয়া উচিত আসলে 100 অ্যাম্পিয়ার? কি মনে হয় আপনার, কত আসা উচিত?
এই দিক থেকে কত আসা উচিত? নর্মাল কেসিএল অ্যাপ্লাই করলে এটা কিন্তু ফাইন্ড আউট করা যায়। কত আসা উচিত? আমি যদি বলি যে আমার এই দিক থেকে আসতেছে হচ্ছে 100 মাইনাস জেড, 100 মাইনাস জেড স্যার। ঠিক আছে, তাহলে আমার এদিক থেকে কারেন্ট আসতেছে হচ্ছে 100 মাইনাস জেড, 100 মাইনাস জেড প্লাস জেড, অবশ্যই আমার থাকবে হচ্ছে শুধুমাত্র 100, 100 এম্পিয়ার এদিকে যাচ্ছে, তার মানে এই পাশে কারেন্ট আমি ফাইন্ড আউট করতে পারলাম। আচ্ছা, এইবারে এই নোডে আমরা চলে আসি। এই নোডে কোথায়? এই নোডে, এই নোডে আমার কত আসতেছে? এই নোডে আমার আসতেছে হচ্ছে ওয়াই। এই নোডে চলে গেছে হচ্ছে 100 মাইনাস জেড, তাহলে এইদিকে আমার কত আসতেছিল? এই যে আর যেটা নোড, আর নোডে আমার এই দিক থেকে আসতেছিল হচ্ছে ওয়াই, এই দিকে চলে গেছে হচ্ছে 100 মাইনাস জেড, আর এইদিকে কিছু একটা আসতেছিল, তাইলে এইদিকে আসলে কত আসতেছিল, যার কারণে আসলে এইদিকে চলে গেছে হচ্ছে 100 মাইনাস জেড। আমি যদি বললি যে এইদিকে আমার আসতেছিল 100 মাইনাস ওয়াই মাইনাস জেড, আর ওই দিক থেকে আসতেছিল হচ্ছে প্লাস ওয়াই, তাইলে আর বাকি থাকবে যেটা, সেটা হচ্ছে 100 মাইনাস জেড। কেমনে পাইলাম এটা? এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই করলে বাকি থাকে হচ্ছে 100 মাইনাস জেড, সেটা আমার এদিকে চলে গেল। এটা কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমার এইদিকে আমার বাকি আছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে 100 মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাকে আমি এখানে লিখে রাখলাম 100 মাইনাস ওয়াই মাইনাস জেড, 100 মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তাহলে এবার এই নোডে এবার আমরা আসি। এই নোডে যদি এবার আমরা আসি, কিভাবে এবার এটা কিভাবে ফাইন্ড আউট করবো? এইদিকে চলে যাচ্ছে 100 মাইনাস ওয়াই মাইনাস জেড, এদিকে চলে যাচ্ছে 100, তাহলে আসলে এখানে আমার কত তেলে দিতে হবে? এখানে কত দিতে হবে? এইদিকে চলে যাচ্ছে 100, আর এদিকে চলে যাচ্ছে 100 মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে এদিকে কত দিতে হবে? কত হওয়া উচিত? অবশ্যই এখানে হওয়া উচিত 200 মাইনাস ওয়াই মাইনাস জেড, যার মধ্যে 100 চলে যাচ্ছে এইদিকে, বাকি 100 মাইনাস ওয়াই মাইনাস জেড চলে যাচ্ছে ওইদিকে। আচ্ছা, এবারে এই নোডে আসি, এস নোডে আসি। এস নোডে এই দিক থেকে আসতেছে হচ্ছে 270 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এইদিকে চলে যাচ্ছে 200 মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে এইদিকে আসলে কত যাবে? এইদিকে ইন হচ্ছে শুধুমাত্র একটা, ইন কোনটা? ইন হচ্ছে 270 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর আউট হচ্ছে দুইটা, আউটের একটা হচ্ছে 200 মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে আরেকটা কত হবে? তাহলে সেটা ইন থেকে বিয়োগ করলে আমি আসলে পেয়ে যাবো। ইন কত? ইন হচ্ছে 270 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর আরেকটা আউট কত? আরেকটা আউট হচ্ছে মাইনাস 200 মাইনাস ওয়াই মাইনাস জেড, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি আসলে বিয়োগ করি, বিয়োগ করলে আমার আসলে কত আসে? 270 থেকে 200, এটা কি হলো আবার? হয়ে গেল, হ্যাঁ, 270 থেকে 200 চলে গেলে থাকবে হচ্ছে সরি, 270 থেকে যদি 200 কে বাদ দেই থাকবে হচ্ছে 70। আচ্ছা, তারপরে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরে এদিকে মাইনাসে মাইনাসে আসবে হচ্ছে প্লাস ওয়াই, তারপর আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে আসবে হচ্ছে প্লাস জেড, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 70 মাইনাস এক্স, তারপর হচ্ছে প্লাস জেড। এটাকে আমি আসলে লিখতে পারি 70 মাইনাস এক্স মাইনাস জেড, 70 মাইনাস এক্স মাইনাস জেড বা 70 মাইনাস এক্স প্লাস জেড, আমি লিখতে পারি। তার মানে এইদিকে আমার যেটা যাবে সেটা হচ্ছে 70 মাইনাস এক্স মাইনাস জেড, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ভাবে লিখতে পারি। তার মানে এখন প্রত্যেকটা সাইডের কারেন্ট কত সেটা কিন্তু আমি আসলে ফাইন্ড আউট করতে পারি। সো পরীক্ষার সময় আমার যদি এরকম কমপ্লেক্স সিচুয়েশন থাকে, আমাকে আসলে ধরে নিতে হবে, এবং ধরে নিয়ে আমাকে আসলে ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করে, বেসিক্যালি ক্রিটিক্যালি না, কেসিএল জানলেই আসলে এটা অ্যাপ্লাই করা সম্ভব। ইউ অ্যাপ্লাই কেসিএল এন্ড ইউ গট দ্য সলিউশন, ব্যাপারটা আসলে এইটা। তো আপনি কেসিএল অ্যাপ্লাই করবেন, এবং কেসিএল অ্যাপ্লাই করে করে আপনি আসলে কোন নোডের কারেন্ট কত কত সেটা আসলে আপনি ফাইন্ড আউট করে ফেলবেন, যেটা আসলে আমরা এখানে পরবর্তীতে এখানে লিখে রাখছি যে এখানে আসলে আমার এইভাবে কারেন্ট গুলো আসতেছে। এখন এখানেও কয়টা লুপ ক্রিয়েট হয়েছে? 3টা লুপ ক্রিয়েট হয়েছে, যেমন এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ। এই লুপের নাম আমি কি দিতে পারি? একটা হচ্ছে এসপি কিউ, যেটা এখানে লিখে রাখছি এসপি কিউ, আরেকটা লোডের নাম কি দিছি? পি কিউ আর, পি কিউ আর, আরেকটা লোডের নাম, নোডের নাম, সরি লুপের নাম দিছে হচ্ছে পিআরএস, বা হচ্ছে যাই আর কি, এসপি আর যাই বলি না কেন একই আর কি। সো 3টা লুপের মধ্যে এখন যেটা করতে হবে, কেবিএল অ্যাপ্লাই করবো, সোজা বাংলায় কেবিএল অ্যাপ্লাই করে দিয়ে ভোল্টেজ ড্রপ গুলো ফাইন্ড আউট করতে হবে আর কি। তো কেবিএল অ্যাপ্লাই করার জন্য আমার তো একটা কারেন্টের ডিরেকশন আমার আসলে ধরে নিতে হচ্ছে, আইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমি যদি ক্লকওয়াইজ এখানে ধরে নেই, তাহলে যেমন এই যে এই লুপের জন্য আমি আসলে এইভাবে অ্যাপ্লাই করতেছি, তাহলে এইভাবে অ্যাপ্লাই করলে এই ডিরেকশনের সাথে ম্যাচ করে শুধুমাত্র এইটা এবং এইটা। হ্যাঁ, আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে 270 মাইনাস এক্স মাইনাস ওয়াই এটার সাথে ম্যাচ করে, আর 70 মাইনাস এক্স মাইনাস জেড এটার সাথে ম্যাচ করে। বাকি যে দুইটা আছে এগুলো আসলে এইটার সাথে অপোজিট ডিরেকশনে, তার মানে এইখানকার কারেন্ট গুলো আসবে হচ্ছে নেগেটিভ। যেমন সেটা কোনটা? মাইনাস এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস জেড যেটা, সেটা আসলে নেগেটিভ একটা ডিরেকশনে আছে, আর এক্সটাও একটা নেগেটিভ ডিরেকশন আছে, তার মানে এগুলোর আগে আসলে মাইনাস চলে আসবে। দ্যাটস ওয়াই যে এখানে মাইনাস আসছে, মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স আসছে। আর ওই ভোল্টেজ ড্রপ নেওয়ার জন্য আমার আসলে কি করতে হবে? রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে এই যে এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 0.1 ইন্টু 270 মাইনাস এক্স মাইনাস ওয়াই লিখলাম, প্লাস 0.25 ইন্টু 70 মাইনাস এক্স মাইনাস জেড, বা 70 মাইনাস এক্স প্লাস জেড, একইভাবে আমরা লিখতে পারি।
সো এটা লিখলাম। তারপরে এইখানে এসে আমার কারেন্টের ডিরেকশনের সাথে সেটা ম্যাচ করে না, তাহলে -x - z ইন্টু হচ্ছে এইখানকার রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে 0.25 প্লাস -x ইন্টু হচ্ছে 0.075 করে আমরা এখানে একটা ভ্যালু ফাইন্ড আউট করলাম। আমার যেহেতু তিনটা আননোন x y z, আমার লুপও তিনটা, সো তিনটা লুপে আমরা আসলে তিনটা ইকুয়েশন পেয়ে যাবো, দেন আমরা ক্যালকুলেটর সলভ করলে আমরা x y z এর ভ্যালু আসলে ফাইন্ড আউট করবো আর কি। তো লুপ এই SPQ লুপের জন্য আমরা এটা লিখলাম। তারপরে PQR লুপের জন্য আমরা যদি এইভাবে যদি এটাকে চিন্তা করি, তাহলে PQR লুপের জন্য আমার আবার x এর ডিরেকশনটা হচ্ছে এই কারেন্টের ডিরেকশনের সাথে ম্যাচ করে। হ্যাঁ, আবার হচ্ছে জেড এর ডিরেকশনটাও ম্যাচ করে না। কোনটা ম্যাচ করে না? হচ্ছে এইটা ম্যাচ করে না, 100 - z এটা ম্যাচ করে না। আর ওয়াইটা ম্যাচ করে না, কজ ওয়াইটা যদি ম্যাচ করতে সেটা ডিরেকশনটা হওয়া উচিত ছিল এইভাবে, বাট সেটা তো আসলে নিচের দিকের ডিরেকশন আর কি, সেটা ম্যাচ করে না, তো সেটাও আসবে হচ্ছে নেগেটিভ। তো এখানে আমরা যদি আসলে PQR লুপের জন্য লিখি, আমি যদি এটাকে একটু নিচে নেই, হ্যাঁ, PQR লুপের জন্য লিখলাম। PQR লুপের জন্য যেটা আসবে 0.075 রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টু হচ্ছে এক্স প্লাস জেড ইন্টু হচ্ছে 0.2 প্লাস -100 ইন্টু 0.2 প্লাস -y ইন্টু হচ্ছে 0.08 করলে আমরা এখানে আরেকটি ইকুয়েশন পাইলাম। আচ্ছা, এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিচের যে লুপটা PRS বা SPR যাই বলি না কেন, তো এখানেও আমি যদি এই ডিরেকশনে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার আসলে ওয়াই ম্যাচ করে, আর কোনোটাকে ম্যাচ করে, আর একটাও ম্যাচ করে না, একমাত্র ওয়াইটা শুধুমাত্র ম্যাচ করে। এটাও হচ্ছে এই ডিরেকশনে তার অপোজিট ডিরেকশনে, এইটাও এই ডিরেকশনে তার অপোজিট ডিরেকশনে, এটাও হচ্ছে তার অপোজিট ডিরেকশনে, কজ ম্যাচ করলে এটা ডিরেকশন হওয়া উচিত ছিল উপরের দিকে, বাট এটা ডিরেকশন দেওয়া আছে আসলে নিচের দিকে আর কি। সো আমার শুধুমাত্র ওয়াই এর ডিরেকশনটা ম্যাচ করে, আর কোনোটা ম্যাচ করে না। তাহলে 0.08 ইন্টু হচ্ছে ওয়াই নিলাম, প্লাস হচ্ছে 100 - y - z, এটার আগে মাইনাস চলে আসছে যেহেতু ডিরেকশন ম্যাচ করে না, ইন্টু 0.4 প্লাস 200 - y - z, এটারও ডিরেকশন ম্যাচ করে না, দ্যাটস এটার আগে মাইনাস ইন্টু 0.5 প্লাস হচ্ছে 0.1 এই সেকশনের রেজিস্ট্যান্স ইন্টু হচ্ছে -270 - x - y করে আমরা ওই SPR সেকশনের জন্য এই আরেকটি ইকুয়েশন পেয়ে গেলাম। দেন তিনটে ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করলে আমি x y z এর ভ্যালু পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু হচ্ছে 90.4065, ওয়াই পাইছি আর কি। ভ্যালুগুলো পাওয়ার পর আমরা সেই ভ্যালুগুলো এখানে বসাই দিছি, যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে কত 90.4065, 90.4065, ওয়াই এর ভ্যালু হচ্ছে 101.7583। আর তাহলে এই জেডটা কত হবে? জেডটা হবে হচ্ছে 270 - x সরি, এইটা কত হবে, এই ডিরেকশনের কারেন্টটা কত হবে, সেটা হবে হচ্ছে 270 - x - y করলে আমরা এই ডিরেকশনের কারেন্টটা পেয়ে যাবো আর কি। তো এইটা আর এখানে লিখে নেই আর কি। হ্যাঁ, এখন কোশ্চেনে যেটা বলছে আমাকে, কোশ্চেনে তারা বলছে যে কি ফাইন্ড আউট করতে, দেখি কোশ্চেনে বলছে যে ক্যালকুলেট ভোল্টেজ এট কিউআরএস পয়েন্ট। কিউআরএস পয়েন্টে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা তুমি ফাইন্ড আউট করো। তো আমি ফিডিং করতেছি পি পয়েন্টে, আমি সাপ্লাই দিচ্ছি হচ্ছে পি পয়েন্টে আমি সাপ্লাই দিলাম কত ভোল্টেজ, 250 ভোল্টেজ। তাহলে পি পয়েন্টের থেকে এইখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা বিয়োগ দিলেই আমি কিউ পয়েন্টে কতটুকু ভোল্টেজ আছে সেটা পেয়ে যাব। তাহলে ভিকিউ কত? ভিকিউ হচ্ছে ভিপি পয়েন্ট থেকে যে ভিপি কিউ লাইনে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো ভিপি কিউ লাইনে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কেমনে ফাইন্ড আউট করবো? এই লাইনের কারেন্ট হচ্ছে 90.4065, আর রেজিস্ট্যান্স হচ্ছে 0.075, মাল্টিপ্লাই করলে আমরা ওই লাইনের ভোল্টেজ ড্রপ পেয়ে যাই, সেটা বিয়োগ করলে আমরা কিউ পয়েন্টে কি পরিমাণ ভোল্টেজ থাকে সেটা আমরা ফাইন্ড আউট করলাম। আচ্ছা, আর পয়েন্টে কেমন ফাইন্ড আউট করবো? এই পি পয়েন্টে দিচ্ছি 250 ভোল্ট, এখান থেকে যদি এইটা ড্রপটাকে বিয়োগ দিয়ে দিই, ড্রপটাকে বিয়োগ দিলে বাকি যা থাকবে সেটা আর পয়েন্টে পেয়ে যাবো, পেয়ে গেলাম 241 ভোল্ট। সিমিলারলি এস পয়েন্টে কত পাবো? এইখানে দিচ্ছি 250 ভোল্ট, সেখান থেকে এইখানকার ড্রপটাকে বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে এস পয়েন্টের ভোল্টেজ। এস পয়েন্টের ভোল্টেজ কত? সেটা আসতে হচ্ছে 242 পয়েন্ট আমাদের 21648। এরপরে যদি আমাকে যদি আরো বলতো যে এখানে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট কত সেটা ফাইন্ড আউট করো, তো সেটাও আসলে ফাইন্ড আউট করা যেত। এরপরে যদি এটা বলতো যে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট কত সেটাও ফাইন্ড আউট করা যেত। সেক্ষেত্রে ফাইন্ড আউট করার জন্য আমাকে আসলে ওই মানে এখানে তো পয়েন্টই আসলে তিনটা, একটা আসলে হচ্ছে কিউআরএস, আর তো কোনো আসলে পয়েন্ট এখানে নামকরণ করে নাই তারা। সো কিউআরএস পয়েন্টের মধ্যে আমি দেখতে পারতেছি যে আসলে এই আর পয়েন্টের ভোল্টেজটা আসলে সবচেয়ে কম। এটা হচ্ছে 243, এটা হচ্ছে 242, এটা হচ্ছে 241। তার মানে আমার আসলে আর পয়েন্টটা হচ্ছে আমার মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট আর কি, সেটাও আসলে আমার এখান থেকে বের করা যাবে। কোশ্চেনে যদি এটা বলতো যে আমার মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট কত সেটা ফাইন্ড আউট করো এবং সেই পয়েন্টের ভোল্টেজ কত সেটা ফাইন্ড আউট করো, সেক্ষেত্রে আপনাকে ওই যে তিনটা পয়েন্টেরই ভোল্টেজ আসলে আপনার ফাইন্ড আউট করতে হতো। কে ফাইন্ড আউট করতেন এটা তো দেখাই দিলাম, ভিকিউ ভিআর ভিএস ফাইন্ড আউট করতেন, ফাইন্ড আউট করে তাদের মধ্যে কম্পেয়ার করতেন যে আসলে এই তিনটার মধ্যে কোনটা আসলে সবচেয়ে লোয়েস্ট, যেটা লোয়েস্ট সেটাই আসলে হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর, এখানে শেষ আমাদের ডিস্ট্রিবিউটর রিলেটেড। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনাদের নেক্সট উইক না সরি নেক্সট ক্লাস, যেটা নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে
আমরা কুইজ নিব আর কি। এখন এটা কি ক্লাস টাইমে দিবেন নাকি সন্ধ্যার পরে দিবেন, সেটা হচ্ছে আপনারা ডিসাইড করেন, বি সেকশনের সাথে ডিসাইড করবেন আপনাদের। নেক্সট উইক দিলে হয় না স্যার? নেক্সট উইক কেন? স্যার এই উইকে আমাদের একটা ল্যাব ফাইনাল আছে, তো মানে থার্সডেতেই ল্যাব ফাইনালটা, অনেক তো বড় প্রেশার সিলেবাস। হয়ে যাবে স্যার। এমসিইউ পুরাটা তো 5টা এক্সপেরিমেন্ট। এমসিইউ পুরোটা নেক্সট উইকের কবে দিবেন? প্রথম দিন দিলেও হয় স্যার। রবি সোম যে কোনো দিন স্যার, সমস্যা নেই। তাহলে রবিবারে দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে দুই সেকশন ডিসাইড করেন রবিবারে কখন দিবেন। সেক্ষেত্রে দুই সেকশন মিলে ডিসাইড করেন যে আপনারা রবিবারে কখন দিবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। রবিবারের পরে যাতে শিফট না হয় আর কি এটা। এবং সিলেবাস হচ্ছে জাস্ট ডিস্ট্রিবিউটর। রবিবারের পরে যদি আপনারা শিফট করেন আমি সিলেবাস তাহলে বাড়াই দিব। ডিস্ট্রিবিউটরের কন্টেন্ট বেশি নাই আর কি, ম্যাক্সিমাম হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল ইস্যু আর কি। ওইগুলো আসলে ইন্টারেস্টিং ইস্যু, এমন কোনো কঠিন কিছু না। জাস্ট কেবিএল কেসিএল এর বেসিক যদি থাকে তাহলে আসলে ডিস্ট্রিবিউটর এটা সলভ করা কোনো ব্যাপার না আর কি। আপনারা রবিবারে কবে কখন দিতে চান? সন্ধ্যার পরে হলে সন্ধ্যার পরে দুই সেকশন একসাথে নিব। আগে কুইজ 2 যেভাবে নিছি সেভাবে কুইজ 4 নিব, আর কুইজ 3 তো ক্লাসরুমে বলেই দিছি যে প্রেজেন্টেশনটা কাউন্ট করবো আর কি। তো এইভাবে নিবো আর কি। আপনারা দুই সেকশন মিলে ডিসাইড করেন যে কখন দিবেন। আর যদি আপনারা মনে করেন যে রবিবার আমি ফ্রি আছি সকাল 8টায়, মানে আপনাদের সাথে ক্লাস আছে, এরপরে আমি ফ্রি, সো এরপরেও যদি আপনারা দিতে চান দুই সেকশন একসাথে, স্যার আমরা সকালের দিকেই দিব 11টা 12টা। আমি রবিবার শুধুমাত্র এই এই আপনাদের সাথে আমার ক্লাস আছে, আর কোনো ক্লাস নেই। বাকি যে ল্যাব গুলো আছে সেগুলো আমার শেষ আর কি। রবিবারে আমি শুধু 8টা থেকে 8টা 50 এই টাইমটাই বুকড, এরপর আমি ফ্রি আছি। আপনারা রবিবার দিতে চাইলে এটা কখন দিতে পারবেন সেটা ডিসাইড করেন। সেক্ষেত্রে শুক্রবার শনিবার 2 দিন পরে রবিবার আপনার হয়তো কুইজ দিতে পারেন আর কি। ডিসাইড করে আমাকে জানাবেন।